কৃষকের জমি তো কখনো নেওয়া হবে না। আর এখন তো হচ্ছে এভাবে চাষ, সমলয় চাষটা হচ্ছে। সমলয়টা কিন্তু এই একই ধরনের, ওই অনেকটা মানে আমি বলবো যে আমাদের সমবায় ভিত্তিক সেটাকেই, যে একই সাথে চাষ করে যার যার জমির অংশে সে তার ভাগটা নিয়ে নিচ্ছে। যেখানে তো মানে আস্থা হারাবার কোনো বিষয় নয়, বরং আমি বলবো যদি আমরা এভাবে চাষ করতে পারি আমাদের ফসল উৎপাদন দ্বিগুণ তিনগুণ হবে। আমি এই ব্যাপারে একটা নিজে, আপনারা জানেন যে আমার একটা প্রকল্প একটি বাড়ি একটি খামার, যেটা এখন নাম দিয়েছে আমার বাড়ি আমার খাবার। তো আমি আমার টুঙ্গিপাড়ায় দাঁড়িয়ারকুল ওখানে একটা আমার বাড়ি আমার খামারের একটা সমবায় আমি সমিতি করে রেখেছি। আমি সেখানে উপদেষ্টা, এবং আমাদের জমি থেকে 9 বিঘা জমিও সেখানে দেওয়া আছে। এবারে আমি যেটা করছি, এটা করার আগে কৃষকের ভিতরে যাতে আস্থাটা থাকে, সেটার জন্য আমাদের যত অনাবাদি জমি ছিল ওই এলাকায়, এখানে কিন্তু অনেক অনাবাদি জমি ইতিমধ্যে চাষের আওতায় চলে এসছে। এবং আমি যখন এটা উদ্যোগটা নেওয়া হলাম, এটা করলাম, করার সাথে সাথে দেখলাম আমার আশেপাশে অন্য যারা কৃষক তারাও খুব উৎসাহিত হলো, আর তারাও কিন্তু সেখানে চাষ শুরু করে দিয়েছে নিজেরা, এবং নিজেরাই আবার নিজেদের জমি পরিষ্কার করে দিচ্ছে। এবং আমরাও করে, আমার পক্ষ থেকে আমি করে দিচ্ছি, আমাদের ট্রাস্টের পক্ষ থেকে 2টা মেশিন আমি কিনে দিয়েছি সেখানে। কাজে তারা এখন চাষ করে দেখা গেল যে ফসলটা উঠলো একই সাথে, ওঠার পর কার জমিতে কতটুকু, সেই অনুপাতে সে তার ওই ফসল বিক্রি করে টাকার ভাগটা তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। আর আমাদের ওখানে পানি বেশি, তো যখন আমরা এই চাষ করি, যেখানে যে পানি বেশি ছিল সেখানে কিন্তু মাছের চাষ হয়েছে। এই মাছের চাষ হওয়ার ফলে যে মাছ উঠে এসছে, প্রথমেই পেলাম 88 মণ মাছ, তার পরবর্তীতে আর এক ধাপে আসলো আরো প্রায় 102 মণ, এরপরে আরো প্রায় 10 না 15 মণ মাছ পাওয়া গেল। সর্বসাকুল্যে সব মাছ বিক্রি করে 8 লক্ষর উপরে টাকা, যার যার জমি যেখানে যেখানে ছিল সেই জমির অনুপাতে তাকে সে টাকার ভাগ দেওয়া হলো। যারা সেখানে শ্রম দিয়েছে, কিষানি যারা শ্রম দিয়েছে তাদেরকে ভাগ দেওয়া হয়েছে, এবং আমি আমার ভাগে 1 লাখ টাকা পেয়েছি। তো আমার এটা করার উদ্দেশ্য হলো আমি এই মডেলটাকে নিজে তৈরি করাচ্ছি আমাদের এলাকায়, নিজের এলাকায় করে এটা একটা মডেল হিসেবে দাঁড় করাবো। তখন মানুষ যদি দেখে যে হ্যাঁ এতে সে লাভবান হচ্ছে, নিশ্চয়ই তার আর আস্থার জায়গাটা হারাবে না। কারণ এখানে যারা আপনারা শহরে থাকেন, আপনাদের সবাই কিছু কিছু জমি আছে, কিন্তু সেই জমি দেখার বা চাষ করার বা সেরকম কোনো লোক থাকে না, জমি অনাবাদি পড়ে থাকে। তো যারা মানে অনুপস্থিত মালিক, তারা তো এখানে বসে একটা ভাগ পাবেন। যারা উপস্থিত থাকছেন না, হয়তো কেউ না কেউ জমি করছে, বা কেউ বর্গা দিচ্ছেন, কেউ আদলা দিচ্ছেন, বা কেউ কন্ট্রাক্টে দিয়ে দিচ্ছেন। আমাদের বহু জমি কন্ট্রাক্টে দেওয়া আছে, আমরা তাদের ওই কন্ট্রাক্টে দিয়ে দিই, যা অতিরিক্ত ফসল হবে সেটা তারাই ব্যবহার করবে, আমরা চাই না। তো এইভাবে যা করছে, কিন্তু আমরা যদি এভাবে চাষ করতে পারি তা আমার ফসলের উৎপাদনটাও বাড়বে। আর তাছাড়া এই সমবায়ের মাধ্যমে মানে সারের ব্যবস্থা, বীজের ব্যবস্থা উন্নত মানের, এবং এই চাষ করার জন্য যা ব্যবস্থা বা ধান কাটার ব্যবস্থা, সবই তো সমবায়ের মাধ্যমে হবে। তো সমবায়ের মাধ্যমে হলে পরে কারণ কোনো খরচ কিন্তু ওখানে আর নিজেকে করতে হচ্ছে না, কারণ ওই ফসলের থেকেই একটা অংশ সমবায়ে থাকবে বা সরকারের কাছে থাকবে, যেটা পরবর্তী চাষের জন্য ব্যবহার করা হবে। কারণ আর খরচ লাগবে না, কিন্তু ফসলের ভাগটা পাবেন বা অর্থটা উপার্জন করতে পারবেন। সেইভাবেই আমরা কিন্তু এটা করতে চাচ্ছি, এবং যেটা জাতিপিতা করতে চেয়েছিলেন কিন্তু করতে দেওয়া হয়নি। যদি এটা হতো তা আজকে আমাদের কোনোদিন আর দেশে খাবার ঘাটতি ছিল না। এটা ভুলে যান কেন, 96 সালে যখন সরকার গঠন করলাম 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি, উন্নত মানের বীজ পাওয়া যেত না, কারণ বিএডিসিটাও বন্ধ করে দেওয়ার মানে উপক্রম করেছে, প্রায় বন্ধই করে দিচ্ছিল। আমি এসে কিন্তু সব চালু রেখেছি, যার জন্য আজকে আমরা কিন্তু এখন কত গুণ বেশি ফসল উৎপাদন করি। সেই সাথে মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, মানুষের খাদ্য চাহিদাও বেড়েছে,
আগে যারা এক বেলাও খাবার জোটাতে পারতো না, আল্লাহর রহমতে এখন কম করেও 2 বেলা তো তারা খায়, 3 বেলা 4 বেলাও খেতে পারে, সে সক্ষমতা বেড়েছে। আমরা তো হিসাব করি যে আমার কত ফসল হলো, আমার কত মানুষ, কে কতটুকু খেতে পারে, তার একটা কিন্তু হিসাব করতে হয়। তো হিসাব করে আমরা দেখি যে আমাদের কিন্তু খাদ্য চাহিদাটা বেড়ে গেছে। তার কারণ মানুষের এখন কেনার সক্ষমতা বেড়েছে, যার জন্য মাথাপিছু আয় বেড়েছে, কাজেই তারা সেভাবে এখন ভালো খেতে চায়। শুধু নুন ভাত যারা পেত তারা এখন আমিষও খায়। আর আপনাদের পত্রপত্রিকা আপনারাই তো লিখেছেন যে এখন আর ডাল ভাতের জন্য কাঁদে না, এখন গরুর মাংসের দাম বাড়লো কেন, মুরগির দাম বাড়লো কেন, ডিমের দাম বাড়লো কেন। তার মানে মানুষ সেই লেভেলে সেই জায়গায় উঠে এসেছে, এটা তো স্বীকার করতে হবে। হ্যাঁ, দাম বাড়লো কেন, হ্যাঁ দাম তো বাড়বেই, এটা তো আমাদের বিভিন্ন সিজনে বাড়ে, এটা কমে। মুরগি তো আর তার ইচ্ছা মতো সবসময় ডিম দিতে থাকবে না, সেটাও তো মাথায় রাখতে হবে। তারপরেও গবেষণা করে, যেমন জাপানের সাথে ক্রস করে আমরা যে একটা মুরগি, শুভ্র মুরগি, ওর নিয়ম হচ্ছে 200টা ডিম দেবে, তারপরে আর ডিম দেবে না। এরকম বিভিন্ন ধরনের কিন্তু গবেষণা চলছে। মাছ, আজকে আমরা মিঠাপানি মাছ আমরা তো উৎপাদন হচ্ছে, যেসব হারিয়ে যাচ্ছে সেগুলো আমরা নিয়ে এসেছি। এবং ধান চাষও আমাদের যে সমস্ত অঞ্চলগুলি একবারে মানে অনাবাদী ছিল, সেগুলো আমরা আস্তে আস্তে যদি চাষের আওতায় নিয়ে আসি। আজকে পেঁয়াজ সম্পূর্ণ আমরা 90% পেঁয়াজই আমরা বাইরে থেকে আমদানির উপরে নির্ভরশীল ছিল, এখন অন্তত 50% আমরা নিজেরা করতে পারি। ঠিক সেইভাবে ভোজ্য তেল তো 90%ই আমার বাড়ি থেকে আনতে হতো। আমরা আবার শস্যে আমাদের গবেষণা করে করে বাড়িতে খুব ভালো ভালো শস্য দানা তারা আবিষ্কার করছে, এবং এখন শস্যের তেলও আমরা কিন্তু খুব ভালো করতে পারছি। সাথে সাথে বাদাম তেল বা অন্যান্য তেলও যাতে উৎপাদন হয়, এমনকি ধানের তুষ কুড়া দিয়ে যে তেল করা সেটাও হচ্ছে, রাইস ব্র্যান্ড যে অয়েলটা সেটাও আমরা করছি। এভাবে বহুমুখী করে আমাদের তো লক্ষ্য আছে যে আমরা সব কিছুতে নিজেরা স্বনির্ভর হব, কারো মুখোমুখি হব না। তো এখানে ভয়ের কিছু নাই, কারো জমি আমরা নিয়ে নেব না, বরং এখন ডিজিটাল ব্যবস্থা করে দিচ্ছি, কেউ কারো জমি নিয়ে আর খেলতে পারবে না, সেটা কিন্তু আমরা করে দিচ্ছি। জমির পর্চা এখন ঘরে বসে পাওয়া যায়, ডিজিটাল বাংলাদেশ।